ভারতের দুই পবিত্র শহর হরিদ্বার এবং ঋষিকেশ। হিমালয়ের পাদদেশে গঙ্গার তীরে গড়ে ওঠা এই দুই শহর শুধু তীর্থস্থান নয়, এরা হলো শান্তি, আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের জীবন্ত উদাহরণ। হরিদ্বারে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলে ওঠে প্রদীপ, আর ভক্তদের প্রার্থনায় যেন আকাশ পর্যন্ত ছুঁয়ে যায় বিশ্বাসের আলো। আর ঋষিকেশ যোগ, ধ্যান, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বর্গ, যেখানে পাহাড়, সেতু, গঙ্গার স্রোত মিলে গড়ে ওঠে এক অতুলনীয় পরিবেশ। এই ভিডিওতে আমরা দেখব হরিদ্বার ও ঋষিকেশের রঙিন সৌন্দর্য, দেখব প্রকৃতি, ধর্ম আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। তবে শুরু করার আগে আমি শোভন আপনাদের সকলকে স্বাগতম জানাই ভ্রমণ উইথ শোভন চ্যানেলে। হরিদ্বার ও ঋষিকেশ আসার সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন। এখানে দিয়ে দিলাম কিছু সরাসরি ট্রেনের নাম। তবে আমরা এসেছিলাম কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে হরিদ্বার। শিয়ালদা থেকে দুপুর 1:10 12329 ওয়েস্ট বেঙ্গল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস করে পৌঁছে গেছিলাম পরের দিন সকাল 9টার সময় দিল্লি আনন্দ বিহার টার্মিনালে। তারপর সামনে মেট্রো করে পৌঁছে গেলাম নিউ দিল্লি। নিউ দিল্লিতে আমাদের ট্রেন ছিল দুপুর 3:20 12:55 জনশতাব্দী এক্সপ্রেস। সেই ট্রেনে করে পৌঁছে গেলাম হরিদ্বার। আমরা আগে থেকে হরিদ্বার স্টেশনে রিটার্ন রুম বুক করে রেখেছিলাম, তাই আর হোটেল খোঁজার জন্য দৌড়াদৌড়ি করতে হয়নি। তো রুমটা তো দেখালাম, এবার সোজা যাবো বাইরে। স্টেশনে গিয়ে খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা আছে না আছে সব দেখাবো, মানে কি খাবো সেটা দেখাবো। নর্মাল খাবারই খাবো, কি পাচ্ছি না পাচ্ছি সেটা আপডেট দিয়ে দেবো, আর কিছু না। তো যাই এখন স্টেশনের ভেতরে। তো এখানে একটা খাবার হোটেল পেয়ে গেছি, রেলওয়ের নিজস্ব। তো সেখানে এসে আমরা থালি অর্ডার করেছি। এই থালিতে 70 টাকা নিচ্ছে, যেখানে আছে ভাত, রুটি, এরকম সাইজের রুটি, ডাল আর একটা সবজি। তো একটু খেয়ে বলছি, একটা মিক্স পিকল দিয়েছি সাথে। খেতে ভালো, খাবার খেতে ভালো। মুখে দুটো টেস্ট আসলো, বেশ ভালো খেতে, বেশ খেয়ে নিয়ে পাওয়া। সুপ্রভাত। আজকে হরিদ্বারে প্রথম দিন। সকালবেলা উঠে আমরা বেরোলাম, বেরিয়ে প্রচণ্ড ঠান্ডা, 7 ডিগ্রি এরকম কিছু চলছে, মানে হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা বেশি লাগছে। তো এখানে এখন বাইরে এরকম অটো স্ট্যান্ড যে সেকশনটা আছে, অটো গাড়ি যেসব ব্যবস্থা আছে, সেখানে আমরা গাড়ি ধরে সোজা যাব মনসা মন্দির। সেখানে গিয়ে আমরা এখন হোটেল খুঁজবো বা থাকার ব্যবস্থা করতে হবে ওখানে, কারণ আমরা যে রিটায়ার রুমটা ছিলাম সেটা সকাল 8টা অবধি ছিল। এটা ছেড়ে বেরিয়ে চলছে ওখান থেকে। তারপর সারাদিন আমরা ঘোরাঘুরি করে কালকে যাবো ঋষিকেশ। তো চলুন দেখি একটা গাড়ি টাড়ি কিছু বুক করি, অটো বা টোটো যাই হোক, চাই মনসা মন্দিরের কাছে। অটো দাঁড় করিয়েতে এই মনসা মন্দির যাওয়ার বেশ খানিকটা আগে। সেখান থেকে এইভাবে পায়ে হেঁটে যেতে হবে সামনের দিকে। সেখানে আপনি থাকার ও খাবার হোটেল পেয়ে যাবেন। হরিদ্বারের যে মার্কেট রয়েছে সেটাও রয়েছে এখানেই। আমরা ওখান থেকে একটা টোটো করে নিয়েছিলাম। 20 টাকা পার হেড নিল। মনসা মন্দিরের বাইরে নো এন্ট্রিতে ওখানে আমাদের নামিয়ে দিল। ও পায়ে হাঁটা ডিস্টেন্স, মানে হেঁটে আসা যায়, কোনো টোটো কিছু করার দরকার নেই। তো এই নো এন্ট্রি থেকে আবার রিক্সা করতে পারেন বা হেঁটে যেতে পারেন। আমরা হেঁটে যাচ্ছি, কারণ বেশি দূর না। আর এই চত্বরের মধ্যে কোনো একটা হোটেল দেখবো যেখানে আমরা আজকের দিনটা থাকবো। তো আপাতত যাই, সামনের দিকটা দেখাই। এই সাইডে অনেক হোটেল রয়েছে, দুই সাইডে রাস্তার, এমন নয় যে হোটেল নেই। তো চলুন দেখি কিরকম কি হোটেল পাওয়া যাচ্ছে। তো এই দিক দিয়ে আসলাম, এই দিক দিয়ে সোজা পথে চলে যাচ্ছে মনসা মন্দির। আর যাওয়ার পথে এই একটা আমরা হোটেল পেয়েছি, যাত্রী নিবাস। তো যাত্রী নিবাসে আমরা হোটেল বুক করলাম, এখানে চেক ইন করে নিয়েছি। এখন বাজে সকাল 8:50। চেক আউট টাইমের নিয়ম হচ্ছে এখানে 24 ঘন্টা, মানে যখন ঢুকবেন সেখান থেকে তারপর দিন 24 ঘন্টা। তো আমরা বললাম যে অত সকালে বেরোনো সম্ভব নয়, তার টাইমটাকে এক্সটেন্ড করে দিয়েছে। তো আমরা এই যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু সমস্ত রুমগুলো রাখা আছে, মানে যেমন যেমন রুম দেখছেন। তো তাই আমি একটা রুম এমনি দেখাচ্ছি, যেটা ছোট রুম, এই যে দেখছেন।
এই যে রুমটা, এই রুমটা হচ্ছে 600 টাকা। আর আমরা নিচ্ছি এটা 850 টাকা। এরকম দুটো বেড আছে, মানে 4 জন শোয়ার জন্য এনাফ। এই একটা বেড, এই একটা বেড। আর এরকম টিভি, এসি সবই আছে, কিন্তু এসি এই মুহূর্তে চলবে না কারণ শীতকাল। ফ্যান রয়েছে এবং টেবিল দেওয়া আছে, এরকম একটা ওয়ার্ড্রপ রয়েছে যে আপনাদের জিনিসপত্র আপনারা রাখতে পারেন। তাছাড়া এখানে আয়না রয়েছে। আর এই রয়েছে বাথরুম। বাথরুমটা ছোট্টর মধ্যে কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন বাথরুম। ছোট বলবো না, বেশ ভালোই, খারাপ না। আর এই জল, এখানে কিন্তু কোনো গিজার ব্যবস্থা নেই। আপনারা জল নিতে চাইলে, মানে গরম জলে স্নান টান করতে হলে আমাদের চেয়ে নিতে হবে যে গরম জল দরকার, স্নান করবো বা কিছু, বা হাত মুখ ধোবো, যাই হোক। তো চেয়ে নিতে হবে, কিছু টাকা দিতে হবে, 10-20 টাকা বিনিময়ে গরম জল ওনারা করে দেবেন। তো রুম আমাদের হয়ে গেছে। এখন আমরা এখানে ব্যাগপত্র রেখে সোজা বেরোবো মনসা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা দেখি রোপওয়েতে যাবো না হেঁটে যাবো। যদি হেঁটে যাবার ইচ্ছাটা, মানে হেঁটে যাবারই ইচ্ছা আছে, কারণ পায়ে হেঁটে যে দৃশ্যটা হয় সেটা কিন্তু সুন্দর হয়। তা আপাতত আমরা এখান থেকে বের হই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, নিয়ে সোজা চলে যাবো মনসা মন্দিরের উদ্দেশ্যে। এই দেখছেন আমাদের হোটেল। তো এই হোটেল থেকে আমরা এই সাইড থেকে এসেছিলাম হোটেলে, এই দিক থেকে এসে এই হোটেলে ঢুকলাম। আর এই দিক দিয়ে এই সামনে রয়েছে মনসা দেবী প্যাডেল মার্গ, মানে এইখান দিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে মনসা দেবী মন্দিরে। তো আমরা আপাতত এদিক দিয়ে পায়ে হেঁটে যাবো ভেবেছি, সেটা যাব। আর এই সামনে দিয়ে একটা গলি চলে গেছে, ওই গলির ডান দিক দিয়ে একটু হাঁটলেই পৌঁছে যাবো আমরা হারকিপড়ি ঘাটে। তা আপাতত কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো মনসা মন্দির থেকে। সামনের যে সিঁড়িটা দেখছেন, এটা দিয়ে সোজা উঠে যাব মনসা মন্দিরের জন্য। তবে জানিয়ে রাখি, মনসা মন্দির যাওয়ার 3টে রাস্তার মধ্যে এটি সবথেকে কঠিন রাস্তা, কিন্তু অন্য আরেকটি পায়ে হাঁটা রাস্তার থেকে সময় কম লাগে। রাস্তায় যেতে যেতে আপনি নানান রকমের জিনিস বিক্রি হতে দেখবেন। আপনার পছন্দ হলে আপনি নিয়ে আসতে পারেন। তবে যতই উপরে উঠবেন, দৃশ্য ততই সুন্দর হতে থাকবে। মনসা দেবী মন্দির যাওয়ার রাস্তা আমরা অনেকটা উপরে উঠে এসেছি। তো এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি অনেকটা উপরে উঠতে হলো। আর ওই দূরে, ওইখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইখানে আছে রোপওয়ে। তো আমরা রোপওয়ে না করে পায়ে হেঁটে যাচ্ছি এই নাজারাটা দেখানোর জন্য। পেছনের নাজারাটা দেখুন, শুধু খতরনাক নাজারা। দেখায় একটু ভালো করে। এখানে আছে হারকিপড়ি ঘাট, মানে এরকম কোন একটা জায়গার মধ্যে। তো এখন আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে, তখন চাই সেদিকে। তো এই রাস্তা দিয়ে আমাদের আসতে হলো এদিক দিয়ে বেঁকিয়ে। এখানে আছে উড়ান খাটালা, মানে রোপওয়ে, আর এদিকে মন্দির। তো এখানে আমরা চটি জুতো খুলে রাখতে পারেন, না খুলতে চাইলে সরকারি একটা আছে জানি, সেটা যদি পাই তো ভালো কথা, না হলে এখানে কোথাও রাখতে হবে। এইদিকে আছে, এই যে দেখছেন প্রবেশদ্বার, হচ্ছে প্রবেশদ্বার, এখানে লাইন দিতে হবে। তো এর পিছনে রয়েছে নিঃশুল্ক জুতো রাখার জায়গা, এখানে আমরা জুতো রেখে দিলাম, কোনো টাকা পয়সা লাগে না। এবার আমরা সোজা ঢুকবো মন্দিরে। পুজোর ডালা নিতে চাইলে প্রচুর আছে, চারিদিকে দেখতে পাচ্ছেন, যেখান থেকে ইচ্ছা আপনারা নিতে পারেন, নিয়ে পুজো দিতে পারেন। তো আমরা দেখি পুজো কোথায়, মানে পুজোর ডালা কোথায় নেবো, আর নিয়ে আমরা সোজা চলে যাবো মন্দিরে। এই হচ্ছে ডালার রেট, যেটা হচ্ছে এখানে 20 এগুলো ছোটগুলো, আর ওগুলো 50, 150, 100 এভাবে উঠছে। 50টা নেই মনে হয় এই মুহূর্তে। এইভাবে লাইন দিয়ে আস্তে আস্তে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। খুব ভালোভাবে মনসা দেবীর দর্শন করে বেরিয়ে আসলাম জুতো রাখার স্থানে। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, বেশ সুন্দর পুজো দেওয়া হয়েছে। এবার আমরা সোজা চলে যাবো নিচে, আর এখান থেকে জুতো কালেকশন করে নিচ্ছি। জুতো কালেকশন করে নিয়ে সোজা এদিক দিয়ে নিচে, আবার চাইলে এখান থেকে টিকিট করে যাওয়া যায়, কিন্তু এদিক থেকে টিকিট না করে আমরা সোজা নিচে যাবো। নিচ থেকে চণ্ডী দেবী মন্দির যেখানে আছে সেখানে গিয়ে আবার টিকিট কাটবো। দর্শন করে আমাদের শেষ। এবার আমরা সোজা এই সিঁড়ি ধরে এসেছিলাম, আবার সিঁড়ি ধরে নিচে নামবো। পুরো জার্নিটা কিন্তু হেভি হয়েছে দেখা বলে, মানে ক্যালোরি ঝরানোর জন্য পারফেক্ট। 836টা সিঁড়ি আছে এই পুরো জায়গাটায়, যদি শুধু সিঁড়ি ধরে আসেন। আর যদি রাস্তায় আসেন সেটা আলাদা ব্যাপার, বা যদি রোপওয়েতে আসেন সেটাও আলাদা ব্যাপার। যারা সিঁড়ি ধরে আসছেন তাদের জন্য কাউন্টটা বললাম। তো এবার আমরা সোজা যাব নিচে। নিচে নামতে অতটা কষ্ট হবে না যতটা উপরে উঠতে কষ্ট হয়েছে। তারপর আমরা টোটো বা গাড়ি কিছু করে চলে যাব চণ্ডী দেবী মন্দির।
মানে চণ্ডী মাতা মন্দির। যাই হোক, ওই সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি দিয়ে আমরা আসলাম, ওই দিক দিয়ে গেছিলাম। আর এইখানে রয়েছে অটো স্ট্যান্ড, মানে এই একটু এগিয়ে গিয়ে ওখানে ওখান থেকে অটো নিয়ে আপনারা চণ্ডীদেবী মন্দির যেতে পারেন, 50 টাকা পার পার্সন ভাড়া। আর আমাদের রুম আছে এই দিক দিয়ে, যে নিচে নেমে গেছিলাম ওই দিক দিয়ে নিচে চলে যাবো, ওখানে রুম আছে। ওখানে গিয়ে আমরা রুমে আজকে, মানে রুমে না, ওখানে গিয়ে আমরা ড্রেস ট্রেস একটু হালকা হয়ে নেবো, কারণ প্রচণ্ড গরম লাগছে। তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়বো সাইট সিন ফাইট সিন বা আরও যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শনে। আপাতত লেবু জল নিয়েছি, এটা খাই, তারপর নিচে যাবো। তো আমরা মনসা মন্দির থেকে নেমে এসে রুমে গিয়ে একটু হালকা হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা সোজা ওখান থেকে টোটো করলাম। টোটো করে আমাদের গঙ্গা পেরিয়ে অটো স্ট্যান্ড ওখানে থাকবে, কারণ হাই রোডে বা এই রোডে নাকি অটো চলে না, মানে টোটো চলে না, অটো চলে। তো সেখান থেকে আবার অটো চেঞ্জ করে আমরা আসলাম, 30 টাকা নিলাম, টোটাল 50 টাকা পড়লো। তো সেটাতে আমাদের এখানে এসে পৌঁছে দিল। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমরা ভেতরে গিয়ে টিকিট কাটবো রোপওয়ে। আর যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে এই রোড যেদিকে আসছি এদিকে সোজাদের সামনে পায়ে হাঁটা রাস্তাও আছে, যেটা আমরা সিঁড়ি করে মনসা দেবী মন্দিরে গিয়েছিলাম। টিকিটটা কাটি, কত রেট বলছে দেখি, 240 মনে হয়, যেটা আমরা ওখানে জিজ্ঞেস করেছিলাম। তো যাই হোক, আর একটা কথা যে আপনারা যদি ওই মনসা দেবী মন্দিরের নিচের যে জায়গাটা মানে রাস্তাটা থাকে, ওখান থেকে আপনারা অটো করতে পারেন, যেটা বললাম, ওখানে 50 টাকা করেই নেয়। এখানে ব্যাগ চেক করিয়ে ভেতরে ঢুকে ওই সামনে দেখতে পাবেন টিকিট কাউন্টার। টিকিট মূল্য কত তা এখানে দেখিয়ে দেওয়া হলো। এই টিকিট কেটে নিলাম, এখানে পড়লো 960 টাকা 4 জনের। এদিকে এন্ট্রি আছে, এখান দিয়ে এন্ট্রি করবো, ওই দিক দিয়ে ভেতরে গিয়ে সোজাই রোপওয়ে। তো চলুন আমরা এখন এন্ট্রিটা করি। এই সরু নেট দিয়ে ঘেরা রাস্তার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম টিকিট চেকারের কাছে। দ্বিতীয়বার টিকিট চেক করিয়ে দাঁড়িয়ে রইলাম আমাদের রোপওয়েতে ওঠার জন্য। এরকম খোলা রোপওয়েতে ওঠার অভিজ্ঞতা আমারই প্রথম হচ্ছে। সাধারণ ভিউ কেমন লাগছে? দারুন দারুন দারুন, জয় মাতা। নিচে আবার জালিও দেওয়া আছে, যাতে পড়ে গেলে পরে যাতে ইয়ে হয়। জয় মাতা। এগুলো কিন্তু কোনো কাজ বা কিছু এসব কিছু নেই, ঠিক আছে, মানে একদম পুরো খোলা হাত মোবাইলে রেখে যাবে। বের করিস না। মানে কারোর যদি উঁচুর থেকে ভয় থাকে তাদের কিন্তু ভয় আরো বেশি লাগবে। প্রোটেকশনের জন্য জালি দেওয়া আছে এখানে। কেমন জায়গা? এই রোপওয়ে থেকে নামলাম আমরা, মানে বেরিয়ে আসলাম। এরপর আমরা সোজা বেরিয়ে যাবো, এই যে রয়েছে মা চণ্ডী দেবী মন্দির এদিকে, এদিকে মা অঞ্জনা দেবী মন্দির। আর এখানে কিন্তু একটা সাবধান করে দেওয়া হয়েছে, বিওয়ার ফ্রম মাঙ্কি। তো আমাদেরকে বাঁদর থেকে সাবধান থাকতে হবে, যে কারণে আমার 4টা চোখের মধ্যে 2 চোখ খুলে রাখতে হবে, এবার অন্ধের মতো খানিক হেঁটে যেতে হবে, কারণ বৃন্দাবনে এক্সপিরিয়েন্স আছে চশমা হারানোর। তো মানে আমার নয়, আমার বাবার এরকম নিয়ে নিয়েছিল। যাই হোক, আরও সামনে অনেকে দেখেছিলাম নিতে, যে কারণে এগুলো খুলে রাখছি, সামনে গিয়ে তখন যা হবে হবে। আমরা এই দিক দিয়ে আসলাম, মানে রোপওয়ে দিয়ে ওই সাইড দিয়ে সোজা এরপরে চলে আসলাম। এখানে এসে এখানে আমরা চটি জুতো যেগুলো আছে এখানে রাখলাম, আর এদিকে আছে মাতার মন্দির। তা আমরা এদিকেই যাব। তো একটা পুজোর ডালি নিয়ে নিলাম, পুজোর ডালি নিয়ে পুজোতে চড়াবো। তো যাই এখন ভেতরে। চণ্ডী দেবী মন্দির হরিদ্বারের অন্যতম পবিত্র এবং আধ্যাত্মিক স্থান। মন্দিরটি হরিদ্বারের নীল পর্বতের চূড়ায় অবস্থিত, যা নদীর পূর্ব দিকে বিস্তৃত। এটি ভক্তদের জন্য আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যেরও এক অসাধারণ মিলনস্থল। মন্দিরটি 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত করেন। পুরাণ মতে দেবী চণ্ডী এখানে অসুররাজ শুম্ভ ও নিশুম্ভকে পরাজিত করেছিলেন। এই স্থানটি হিন্দু ধর্মের সিদ্ধপীঠ হিসাবে বিবেচিত, কারণ এখানে দেবী চণ্ডীর আশীর্বাদে ভক্তদের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। প্রায় 3 কিলোমিটার লম্বা পায়ে হেঁটে ট্রেকিং করে মন্দিরে আসতে পারেন। মন্দিরের ভেতরে ভিডিও ও ফটোগ্রাফি অনুমতি নেই। চণ্ডী দেবী মন্দির হরিদ্বারের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য সংমিশ্রণে এটি প্রতিটি ভক্ত এবং পর্যটকদের মনকে মুগ্ধ করে। আমরা অন্যান্য বারে যখন মানে ভিডিও টিডিও দেখেছি আসার আগে, সেখানে দেখেছি মোটামুটি ঘন্টাখানেক লেগে যায় মানুষের এখানে ঢুকতে, আর আমাদের সেটা 2 মিনিটের মধ্যে হয়ে গেল। তো
পুজো দিয়ে বেরিয়ে আমরা এখানে একটা দোকান পেলাম, সেখানে আমরা এরকম ভেজ পকোড়া অর্ডার করেছি 50 টাকাতে 200 গ্রাম। তো এরকম একটা সবুজ চাটনি আর লাল চাটনি দিয়েছে। ভালো ভেজা, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট ভেজে দেবে, যখন ইচ্ছা আসবে তখন ভাজবে। আমরা এখন অঞ্জনী দেবী মাতা মন্দিরে এসেছি, এদিকে আমরা দর্শন করে বেরোলাম, দর্শন করে এই সাইড দিয়ে এসেছি আমরা। এখন এদিক থেকে এসে আমরা দেখতে পাবো সন্তোষী মাতা আর হনুমান মন্দির পাশাপাশি রাখা আছে, এই দুটো দর্শন করে নিয়ে আবার আমরা এই পথ দিয়ে বেরিয়ে যাব আমরা যেখান দিয়ে এসেছিলাম, মানে আমাদের রোপওয়ের দিকে। তারপর রোপওয়ে ধরে আবার নিচে চলে যাব। তো আমরা ওই সাইড দিয়ে হেঁটে আসলাম, মানে গাড়ি করে আমাদের ওখানে ছেড়ে দিল। এরপর আমরা এদিক দিয়ে ব্রিজ পের করে সামনে একটা খাবার হোটেল আছে, নাম খুব শুনেছি, দাদা বৌদির হোটেল। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আর এই যে দুই ধারে দেখুন গঙ্গা বয়ে যাচ্ছে, মাঝখানে ব্রিজ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। গঙ্গার জল এদিকে অনেক পরিষ্কার, যদি এটা পরিষ্কার হওয়ারই কথা, এরপর থেকে নোংরা হওয়া শুরু। তো যাই আপাতত খাবার হোটেলে, সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু। দেখতে পাচ্ছেন এই যে গঙ্গা রয়েছে, এই গঙ্গার যে শিকড়গুলো দেওয়া রয়েছে, আপনি চাইলে এখানে দাঁড়িয়ে গঙ্গা স্নান করতে পারেন। তো আরো অনেক পুণ্যার্থী স্নান করছে এই গঙ্গার জলে। তো জায়গাটা মানে খুব সুন্দরভাবে প্রোটেকশন দেওয়া আছে, এমন নয় যে আপনি এই স্রোতে ভেসে যাবেন বা কিছু, ভয় করার কিছু নেই, কারণ প্রচন্ড স্রোত আছে। তবুও কিন্তু এই জায়গাগুলো কিন্তু এরকম সেফটি দেওয়া আছে, আপনার শিকল ধরে স্নান করতে পারেন। তো জল কিন্তু কেমন ঠান্ডা গরম সেটা এখন জানি না, এখন জলে হাত দিইনি, এখন খাবারটা খাই তারপরে হাত দেবো। এই দিক দিয়ে আমরা ঢুকে পড়লাম মার্কেট সাইডে, আর এখানেই রয়েছে পুরোনো দাদা বৌদির সেই বিখ্যাত বাঙালি খাবারের হোটেল। তো দাদা বৌদির হোটেলে আমরা ঢুকেছি, অনেক নাম শুনেছিলাম, সেখানে আমরা এসেছি। তো এখানে আমরা সবজি, ডাল, তারপর পাঁপড় ভাজা আছে, এখন দেয়নি, চাইলে দেবে, আর আলু ভাজা। তো এইগুলো এখন খাবার দিয়েছে, সাদা মাটা সিম্পল খাবার, খুব সুন্দর। গরম গরম এরকম সিম্পল ডাল ভাত খাওয়া মজাই আলাদা এরকম জায়গাতে, যেখানে খাবার বলতে আমাদের জন্য বাঙালিদের জন্য খুব কমই অপশন আছে। বেশ খাবারটা খেয়ে নিই, তারপর আমরা দেখবো সাইড সিনের জন্য বেরোবো। খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করেছি কোথায়, এই দাদা বৌদি পুরোনো হোটেল এটা। এখানে এসে আমরা অনেক নাম শুনেছি, মানে এখানে এসে খেলাম, এর নাম অনেক শুনেছি। তো খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া করে বাঙালিয়ানা ব্যাপারটা পুরোপুরি রয়েছে, সাদা মাটা ডাল ভাত খাবার, আরও কিছু আইটেম পরে অ্যাড হয়েছিল, মানে দিয়েছিল যেগুলো, তার মধ্যে ছিল একটা কোপ্তা ছিল কিসের, মানে ভেজ কোপ্তা। তো মোটামুটি বলতে গেলে বেশ ভালো খাওয়া দাওয়া, আমি রেকমেন্ড করতে পারি, আপনারা এসে এখানে খেতে পারেন। হরিদ্বার, যা আগে মায়াপুর নামে পরিচিত ছিল। পর্যটকরা হরিদ্বারে জমায়েত হন গঙ্গার তীরে এবং স্নান করেন মোক্ষ লাভের জন্য। হরি মানে বিষ্ণু আর দ্বার মানে প্রবেশদ্বার, সুতরাং হরিদ্বার মানে বিষ্ণুর প্রবেশদ্বার। এই নামটি হয়েছে কারণ এটি সাধারণত সেই জায়গা যেখান থেকে তীর্থযাত্রীরা বিষ্ণু বদ্রীনাথের একটি বিশিষ্ট মন্দির দেখার জন্য তাদের যাত্রা শুরু করেন। একইভাবে হর কথার অর্থ শিব, তাই হরিদ্বার শিবের প্রবেশদ্বারও হতে পারে। কৈলাস পর্বত, কেদারনাথ, উত্তরে জ্যোতির্লিঙ্গ, এই তীর্থযাত্রা এখান থেকে শুরু করা হয়। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের পর গরুড় দেবতা একটি কলসিতে অমৃত নিয়ে যাওয়ার সময় আকাশ থেকে হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগ এই 4টি স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল। তাই এই জায়গাগুলিকে পবিত্র জায়গা বলে মনে করা হয়। এটাই হচ্ছে হর কি পরি ঘাট। হর কি পরি, যার অর্থ হলো ভগবান বিষ্ণুর পা, যা গঙ্গার তীরে অবস্থিত একটি ঘাট। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিন্দুদের পবিত্র শহর হরিদ্বারের ল্যান্ডমার্ক। হর কি পরি সেই এলাকা যেখানে হাজার হাজার তীর্থযাত্রী একত্রিত হয় সারা বছর। প্রতি 12 বছর পর পর এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং প্রতি 6 বছরে একবার অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। কথিত আছে রাজা বিক্রমাদিত্য খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে তার ভাইয়ের স্মরণে এটি নির্মাণ করেছিলেন, যিনি এখানে গঙ্গার তীরে ধ্যান করতে এসেছিলেন।
হরকিপুরীর মধ্যে যেখানে সন্ধ্যা আরতি হয় এবং যেটিকে পবিত্র স্থান বলে মনে করা হয় সেটি হলো ব্রহ্মকুণ্ড। 1819 সালে কুম্ভ মেলা উৎসবে গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় ধাক্কাধাক্কিতে 430 জন লোক পদপৃষ্ঠে মারা গিয়েছিল। ফলস্বরূপ ব্রিটিশ সরকার ঘাটটিকে 100 ফুট পর্যন্ত চওড়া এবং 60টি সিঁড়ির ধাপ তৈরি করেছিলেন। প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের সময় হরকিপুরী পুরোহিতরা গঙ্গা আরতি করেন। গঙ্গা আরতির সময় গঙ্গা নদীর উভয় তীরে বিপুল সংখ্যক লোক জড়ো হয়। সেই সময় পুরোহিতরা তাদের হাতে বড় বড় জ্বলন্ত প্রদীপ এবং ঘাটে অবস্থিত মন্দিরে ঘণ্টা বাজান এবং পুরোহিতরা মন্ত্র উচ্চারণ করেন। লোকেরা আশা এবং ইচ্ছা পূরণ করার জন্য গঙ্গা নদীতে পাতা এবং ফুলের তৈরি প্রদীপ ভাসিয়ে থাকেন। তবে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন গ্রহণ ঘটলে এই অনুযায়ী গঙ্গা আরতির সময় পরিবর্তন করা হয়। दान कर जाओ। ला 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 जोत पे नहीं दोगे पूरा दान नहीं लगेगा बेटा। जोत का दान ही फलीभूति होता है, खाली हाथ लेने में पाप लगता है। এখানে আরতি হয়, আপনারা তো অনেকে এখানে আরতি দেখতে আসেন। চাইলে আপনারা এই যে এই জায়গাগুলো দেখছেন, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল এবং যে ধর্মশালা অপশন রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানেও হোটেল নিতে পারেন এবং এখানে থাকতে পারেন। শুধু যদি আরতি দেখতে আসছেন তাহলে আপনাদের সুবিধা হবে সেটা, বা আরতি দেখে আপনারা এখান থেকে বেরোতে পারেন, সেটাও করতে পারেন। যে একদিন আগে ঢুকেছেন, মানে দুপুরবেলা সন্ধ্যেবেলা এখানে আরতি দেখলেন, তারপর এখান থেকে গাড়ি বুক করে আপনারা সাইট সিন করলেন বা চণ্ডীদেবী মন্দির এবং মনসা মন্দির দেখলেন, সেটা আলাদা ব্যাপার, সেটা এখান থেকে করতে পারেন। আর আমরা যেহেতু মনসা মন্দিরের সামনে হোটেল নিয়েছি, কারণ মনসা মন্দিরটা আমরা প্রথমে দেখবো বলে, ওটাই সুবিধা হয় আমরা যেটা করেছি। তবে এর ফলে আমাদের কিন্তু একটু মানে নিজেদের টাইম ক্যালকুলেশন হয়তো ভুল হয়েছে বা কিছু হোক, যে কারণে আমরা ওই সাইট সিনটা করতে পারিনি। আর শীতকালে এমনিতে টাইমটা কম থাকে, মানে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়, সেই কারণে হলো না। আর গ্রীষ্মকালের ক্ষেত্রে কি হয় যে দিনটা তো বড় থাকে, আর সে সময় কি 6:30টায় সন্ধ্যা আরতি চালু হয়। তখন আমাদের যে 3টের সময় যে আমরা ফাঁকা হয়েছিলাম, তখন থেকে আমরা বেরিয়ে যেতে পারতাম 1-2 ঘন্টা একটু ঘুরে নিয়ে, তারপর এখানে মোটামুটি 5টার দিকে আসলে সন্ধ্যা আরতি দেখতে পেতাম। হ্যাঁ, তবে টাইমে আগে আসলে কি হয়, আপনারা ঘাটের একদম সামনের দিকে বসে দেখতে পারবেন, একদম কাছে থেকে। আর যদি টাইমে একটু দেরি আসেন তাহলে একটু পেছনে গিয়ে বসে দেখতে হবে। তো অসুবিধা কিছু নেই, দুটোতেই দেখা যায়। যাই হোক, আপাতত আমরা সন্ধ্যা আরতি দেখে নিলাম, এখন আমরা বেরোচ্ছি, বাজারটা একটু ঘুরে দেখবো। সন্ধ্যেবেলায় কোনো কাজ না থাকায় ঘুরতে বের হলাম মার্কেটের দিকে। তবে বলতে হবে শীতকালীন পোশাক বা সাধারণ পোশাক ও অন্যান্য নানান জিনিসের দাম তুলনামূলক কম। টুকটাক কেনাকাটি করে রাত্রের আবার সেই দাদা বৌদির হোটেলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তো আমরা রাত্রে আবার দাদা বৌদিতে খেতে এসেছি। তো দাদা বৌদিতে আমরা রুটি নিয়েছি, এই 5 পিস রুটি দিচ্ছে একটা থালিতে 80 টাকায়। এই বেগুন ভাজা, লঙ্কা, পোস্ত, আচার, ডাল, আলু সয়াবিনের তরকারি। তো ভাত খেলে ভাতের সেম আইটেমই আছে সকালের মতো, আর মানে সবজি তরকারি একই, এটাও 80 টাকা। তো আপাতত খেয়ে নিই। গুড মর্নিং, আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা জার্নি করতে চলেছি ঋষিকেশের। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে বেরিয়ে আমরা এখন একটা সামনে যে ওই যে আমরা মনসা মন্দিরে ছিলাম, তো মনসা মন্দির থেকে বেরিয়ে আমাদেরকে সোজা আসতে হয়েছে যে নো পার্কিং জোনটা আছে, ওখানে কিন্তু একটা টোটো স্ট্যান্ড মানে অটো স্ট্যান্ড আছে। তো এই অটো স্ট্যান্ডে এসে আমরা একটা অটো বুক করলাম, মানে রিজার্ভ করে নিয়েছি পুরোপুরি। আপনারা চাইলে শুধু ঋষিকেশ পৌঁছে সেখান থেকে নিজের মতো ঘুরতে পারেন, কিন্তু আমরা করেছি কি, আমরা পুরোটাই রিজার্ভ করে নিয়েছি, যাওয়া আসা ওখানে ঘোরানো সমস্ত কিছু এক প্যাকেজের মধ্যে 1500 টাকা বলছে, 1500 টাকায় নিচ্ছে। তো আমরা আপাতত এরকম একটা অটো হয়েছে, এই সবে বেরিয়েছি, এখন সময় হচ্ছে 10টা। এখন বলছে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা লাগবে পুরো ট্যুরটা। তো দেখা যাক কতক্ষণ কি লাগে না লাগে। আর যাওয়ার পরে এখন আমরা ব্রেকফাস্ট কিছু করিনি, এই রাস্তা মাঝেই কোথাও ব্রেকফাস্ট করে নেবো বা ওখানে পৌঁছে হয়তো ব্রেকফাস্ট করে নেবো। তো চলুন যাত্রাটা উপভোগ করি। সকালবেলা যে অটোটা বললাম, ওই অটো করে আমরা আসছি। আসার পথে আমাদের এখন প্রথম যে মন্দির পড়েছে দেখবো বলে, সেটা হচ্ছে সত্যনারায়ণ মন্দির। এটা হচ্ছে 500 বছর পুরনো একটা মন্দির, যেটা আজকে আমরা প্রথম দর্শন করছি ঋষিকেশ যাওয়ার পথে। আর ঋষিকেশ এখান থেকে পৌঁছাতে মোটামুটি হরিদ্বার থেকে 24 কিলোমিটার লাগে। তো এই 24 কিলোমিটার যাত্রা পথে কতগুলো মন্দির পড়ে সেটা দেখি, হয়তো 1টা থেকে 2টো পড়বে। আর প্রথম এটা মন্দির, এটা আপাতত দর্শন করি। চলুন। এই সামনে রয়েছে লক্ষ্মী
নারায়ণ, মানে আমাদের সত্যনারায়ণ। তো ভালো করে দর্শনটা করে নিন। এখানে একটা বেশি মন্দির আছে, মানে একটাই মন্দির আছে তা নয়। সত্যনারায়ণটা হচ্ছে যেমন একটা মন্দির, তেমন এই সাইডে রয়েছে আরও একটা মন্দির, দেখায় আপনাকে। এখানে রয়েছে সিদ্ধপীঠ, আর একটা মন্দির রয়েছে কোটেশ্বর মহাদেব। একই মন্দির চত্বর কিন্তু এগুলো সব রয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি যাত্রাপথে দ্বিতীয় যে মন্দির, সেটা হচ্ছে নিম কারোলি বাবা মন্দির। এটা হচ্ছে বজরংবলী মন্দির। তো আমরা ভেতরে গিয়ে দেখব। এখানে একটা বড় শিবলিঙ্গ রয়েছে, যার মধ্যে মানে ভালো রকম কাজ করা হয়েছে। আর একটা জিনিস বলা হচ্ছে, সেটা হলো দুপুরে 1টা থেকে 2টো অবধি কিন্তু এটা বন্ধ থাকে। তো ওই টাইমটা খেয়াল করে আসবেন। চলুন ভেতরে যাই। ভেতর থেকে ঘুরে আসলাম, কিন্তু একটা ব্যাপার হলো যে ভাবলাম ভেতরে গিয়ে দেখাবো, কিন্তু ভেতরে বড় বড় করে লেখা নো ফটোগ্রাফি, তো ক্যামেরা বের করতে দিল না। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন শিখাটা, চূড়াটা রয়েছে, যে ওই চূড়াটাই হচ্ছে মেন নিম কারোলি বাবার মন্দির, মানে ওখানে আসল নিম কারোলি বাবার মূর্তি স্থাপন আছে। আপনারা গিয়ে দেখতে পারেন ভালো। আর সামনে আছে ঢুকলে এই যে রয়েছে মন্দিরটা, এখানে ওই দূরে যদি জুম করেন তাহলে দেখতে হবে, ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে আমাদের বজরংবলী মন্দির। আর তার পাশেই যে শিবলিঙ্গ রয়েছে তার নিচে রয়েছে শিব মন্দির। তো আপনারা সমস্ত কিছু একটা জায়গার মধ্যে ঘুরতে পারবেন। খুব সুন্দর সাজানো গোছানো জায়গা। বের হওয়ার সময় একটু প্রসাদ দেবে, প্রসাদ নিয়ে আপনারা বেরিয়ে পড়বেন পরবর্তী যে ডেস্টিনেশন দর্শন আছে সেখানে দেখার জন্য। তো চলুন আমরাও সেদিকে এগিয়ে যাই। তো আমরা ঋষিকেশ পৌঁছে, আগের যে অটোটা করে এসেছিলাম, ঋষিকেশ পৌঁছে গিয়ে আমাদের অন্য অটোতে চড়িয়ে দিলাম। মানে সিস্টেমটা হচ্ছে কি, ওখান থেকে আসার পর ঋষিকেশে অটোতে চড়ে আমাদের ঘুরতে হবে। মানে টাকা কোনো এক্সট্রা লাগবে না, ওই টাকার প্যাকেজের মধ্যে থাকে। এটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলছে যে হরিদ্বারের গাড়ি হরিদ্বার অবধি থাকবে, আর ঋষিকেশের গাড়ি ঋষিকেশ অবধি। তো ওখান থেকে প্যাসেঞ্জার এনে এখানে ধরিয়ে দিল। তো এনারা আমাদেরকে বাকি যে জায়গাটা আছে, মানে এনারা না, ইনি যে আছেন যে গাড়িটা চালাচ্ছেন, তিনি আমাদের বাকি পুরো ঋষিকেশটা ঘুরিয়ে দেখাবেন। তারপর আবার ওই জায়গাতেই ছেড়ে দেবেন যেখান থেকে আমরা আগের অটোটা আমাদেরকে ছেড়ে দিয়েছিল। তো সেখান থেকে আমরা আবার ওই অটো করে পৌঁছে যাবো হরিদ্বারে। তারপর আমরা এসেছি রামঝোলাতে, এখান থেকে রামঝোলা ঘুরবো। রামঝোলা ঘুরে আমরা চলে যাব সোজা জানকীঝোলা। জানকীঝোলা থেকে আবার ওই গাড়িটাতে উঠবো, উঠে পর আমরা বেরিয়ে পড়বো পরের ডেস্টিনেশনের জন্য। তো চলুন ঘুরে আসি। এই যে সামনে ব্রিজটা দেখছেন, এটা হলো রামঝোলা, কিন্তু এর আসল নাম হলো শিবানন্দ ঝোলা। এই ব্রিজের দুই দিকের দৃশ্য অসাধারণ সুন্দর। ব্রিজ পেরিয়ে দেখতে পাবেন এই কথিত দ্বিতীয় রামেশ্বরম মন্দির। এখানে পঞ্চপাণ্ডব গঙ্গা থেকে পাওয়া শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। এটি ঋষিকেশের পুরনো মন্দিরগুলির মধ্যে একটা অন্যতম মন্দির। এখানে সর্বক্ষণ ওম নাম জপ করা হয়। এরপর এলাম গীতা ভবনে। ভেতরে রয়েছে সুন্দরভাবে সজ্জিত লক্ষ্মী নারায়ণের মূর্তি। এই মন্দিরে আরো একটা সুন্দর ও আশ্চর্যের বিষয় আছে যে সামনে এইটুকু জায়গার মধ্যে শ্রীমদ্ ভগবত গীতার 700টি শ্লোক লেখা আছে, এবং যা আপনি খালি চোখে পড়তে পারবেন। তাছাড়া ওপরে চিত্রাঙ্কন করে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের পুরো জীবনী। এই যে গাছটি দেখছেন, এটি হলো লাল চন্দনের গাছ। গীতা ভবন একটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত এবং 7টি ভাগে বিভক্ত, আর এটি হলো প্রথম বিভাগ। এই পুরো জায়গা জুড়ে রয়েছে 1200টি থাকার জায়গা, যা পুরোপুরিভাবে নিঃশুল্ক। তবে থাকতে হলে কম করে 7 দিন থাকতে হবে এবং সমস্ত কাজে সহযোগিতা করতে হবে। তাছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে হবে। जो व्हाइट कलर का है ना, ये बद्रीनाथ से आया है। अच्छा, ऊपर लिखा है स्फटिक मणि महादेव टेम्पल, और इधर लिखा है उत्तरांचल रतन निगम। जैसे जल निगम, परिवहन निगम होता है, ये गवर्नमेंट का सेंटर है। इन्हीं के अंडर में बहुत सिक्योरिटी में रहता है। इन्हीं के अंडर में एक मुखी रुद्राक्ष भी है ब्रांच में। बाकी जो स्फटिक निकलता है ऐसे निकलते हैं, नीचे जो डिस्प्ले में लगे रॉक्स लगे हुए हैं, पत्थर ऐसे बड़ी बड़ी चट्टाने निकलती, मशीनों से खुदाई होता है। हाँ, तो चप्पल जूते इधर साइड में उतार के इसे टच करेंगे तो ये बहुत ठंडा होता है। अच्छा, ऐसे माथा भी लगा सकते हैं आप इसमें।
তো আমরা এখানে এসেছিলাম, এই জায়গাটা হচ্ছে শিবের একটা মূর্তি আপনাদের প্রথমেই দেখালাম, মানে শিবলিঙ্গ। তো স্ফটিকের শিবলিঙ্গ এটা। তো আর একটা মেন ব্যাপার যেটা হচ্ছে ভেতরে সরকারিভাবে একটা মানে শোরুম আছে বলতে পারেন, যেখানে এই যে পাথরগুলো রয়েছে, এই যে ক্রিস্টালগুলো রয়েছে, তা এদিকে যে অরিজিনাল রুদ্রাক্ষ হয় বা আরও যে রত্ন হয়, নবরত্ন বা যেসব জিনিসগুলো আছে এগুলো অরিজিনাল কিন্তু ওখানে রয়েছে, এবং সেগুলো সরকারি থেকে বিক্রি হচ্ছে, সরকারিভাবে সার্টিফাইড করা জিনিস, সেগুলো এখানে বিক্রি হচ্ছে। আপনারা চাইলে কিনতে পারেন, নাও কিনতে পারেন। আপনাদের সমস্ত কিছু এখানে জ্ঞান দেওয়া হবে বা জানানো হবে কিভাবে কি হয় না হয়। আপনারা জ্ঞান নিতে পারেন বা শুনতে পারেন, জানতে পারেন যে মার্কেটে কিভাবে আমাদের ডুপ্লিকেট রুদ্রাক্ষ বিক্রি হয় বা যেগুলো দেখানো হয় সেগুলো আসলেও কোনো মানে রিজেক্টেড জিনিস। এগুলো অরিজিনাল রুদ্রাক্ষর কাজই মানে হচ্ছে যে যত ছোট রুদ্রাক্ষ হবে তত হচ্ছে সেটা অরিজিনাল। আরেকটা ব্যাপার বলি, এখানে হচ্ছে একমুখী একটা রুদ্রাক্ষ আছে। একমুখী রুদ্রাক্ষ মেনলি বেশি কোথাও নেই, 1 কি 2 জায়গাতে পাওয়া যায়, তার বেশি নেই। মানে যেটা আগে থেকে তোলা হয়েছে, 12 বছরে একবার হয়, একটা গাছে একটাই হয়। 3টে গাছ আছে পুরো। এই 3টে গাছের মধ্যে একটা গাছে একবারই রুদ্রাক্ষ মালা মানে ওই একমুখী রুদ্রাক্ষ হয়। সে এখানে কিন্তু রয়েছে, 6 মাস এখানে থাকবে, 6 মাস পর অন্য একটা জায়গাতে চলে যায়। তো আপনারা আসলে এখানে এসে দেখতে পারেন যদি সেই সময় এখানে থাকে। তো আমরা যে শিবলিঙ্গটা দেখালাম উত্তরাঞ্চল নগর নিগম, তার পাশেই রয়েছে বেকানেরি ভোজনালয়। তো সেখানে আমরা আসলাম পাশে একদম। সেখানে এসে আমরা খাবার অর্ডার দিলাম, প্লেন ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে 4টা রুটি, 1 প্লেট ভাত, 2টো সবজি, ডাল আর পাঁপড় চাটনি। তো খাবার আমরা অর্ডার দিয়েছি, খাবার আসুক। খাবার খেয়ে এখান থেকে বেরিয়ে যাব লক্ষ্মণঝোলা। সেখান থেকে আবার গাড়ি করে সোজা চলে যাব ত্রিবেণীতে। তো আসুক খাবারটা, কীরকম কী খাবার দিচ্ছে দেখাবো। খাবার আমাদের চলে এসেছে। তো মানে ভাতটা এখন আসতে বাকি আছে, মানে পরে দেবে বললো। তো এখানে ঘিয়ে বোলানো রুটি, 2টো সবজি, ডাল এই দেখতে পাচ্ছি। তারপর তো একটু রুটি খেয়ে দেখি এবং সবজির টেস্ট আছে। এটা কিন্তু পুরোপুরি শুদ্ধ নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু থাকে না। মাংসটা গঙ্গার বয়ে যাওয়া আওয়াজ এখানে অব্দি আসছে। এটার নাম এখানে কিন্তু ভাগীরথী। আর বাড়ির জন্য যদি জল নিয়ে যাওয়ার হয় তাহলে বলছে এখান থেকেই নাকি নিয়ে যাওয়া উচিত, কারণ এটা সব থেকে এখন ক্লিন জল। এরপর থেকে হরিদ্বার থেকে জলটা নোংরা হওয়া শুরু করেছে। মানে নোংরা হয়নি, আমরা করছি নোংরা। তো দেখি, আমরা ভাবছি এখান থেকে জল নিয়ে যাব, এখানে না হলে ত্রিবেণী থেকে নিয়ে যাব। এখন আমরা যাচ্ছি জানকী ঝোলার উপর দিয়ে। এটি উত্তরাখণ্ডের প্রথম 3 লেন ব্রিজ, যার দৈর্ঘ্য 900 ফুট। তবে প্রয়োজনে মাঝের রেলিংগুলো খুলে 4 চাকায় চালানোর ব্যবস্থা করা হয়। জানকী ঝোলা এবং রামঝোলা ছাড়াও রয়েছে আরেকটি সেতু, যার নাম লক্ষণঝোলা, যা বর্তমানে বন্ধ এবং নতুনভাবে তৈরি হচ্ছে কাছের সেতু হিসাবে। পরবর্তীতে এটাও একটা অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন হতে চলেছে। এখন এসে পৌঁছালাম ত্রিবেণী ঘাট। এটি গঙ্গার তীরে অবস্থিত ঋষিকেশের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত ঘাট। ভক্তরা স্নান করতে ঘাটে আসেন। বিশ্বাস করেন যে এখানে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ঘাটটি গঙ্গা আরতির জন্য বিখ্যাত। গীতা মন্দির, ত্রিবেণী মাতা মন্দির এবং লক্ষ্মীনারায়ণ মন্দির এই তীরে অবস্থিত। এই ঘাটে গঙ্গার জল যথেষ্ট পরিষ্কার। অটো ভাড়া নিয়ে কথা হয়েছিল 1500 টাকা, যার মধ্যে হরিদ্বার থেকে নিয়ে গিয়ে ঋষিকেশ ঘুরিয়ে দেখিয়ে আবার হরিদ্বার ছেড়ে দেওয়া পর্যন্ত। তবে ঋষিকেশ থেকে ফেরার পথে অটো চালককে হরিদ্বারে কিছু মন্দির ঘুরিয়ে দেখানোর কথা বলতে তিনি রাজি হয়ে যান, আর মাত্র 500 টাকার বিনিময়ে। সব মিলিয়ে 2000 টাকায় ঘুরে নিলাম হরিদ্বার ও ঋষিকেশের বিশেষ কিছু মন্দির। এখন এসে পৌঁছালাম ভারত মাতা মন্দির। 8তলা মন্দিরটি ঘুরে দেখতে বেশ সময় লাগবে, তবে এই অসাধারণ মন্দিরটি যাওয়ার অনুরোধ আপনাদের সকলকে রইল। এখানে ওপরে ওঠার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে, যার জন্য 5 টাকার টিকিট লাগবে। এই মন্দিরটির উপরতলা থেকে বাইরের দৃশ্য খুবই সুন্দর। এটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, ভোর 5টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত।
এরপর আসলাম বৈষ্ণোদেবী মন্দির। এটি সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। এই মন্দিরটি কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের অনুকরণে গুহার ভেতর দিয়ে প্রবেশ করে মাতার দর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে মন্দিরটি অসাধারণ একটা মন্দির, খুব সুন্দরভাবে পরিক্রমা করার রাস্তা এবং সমস্ত দেবদেবীর মূর্তি দর্শন করার ব্যবস্থা করা হয়েছে। একবার আসলে অবশ্যই আপনার স্মৃতির পাতায় জায়গা করে নেবে। এখন এলাম অতি জনপ্রিয় এবং হরিদ্বারের একটা অন্যতম মন্দির, দক্ষেশ্বর মহাদেব মন্দির। দক্ষিণ কাঙ্খাল শহরে দক্ষিণ মহাদেবের প্রাচীন মন্দির, যা দক্ষিণেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। হিন্দু গ্রন্থ অনুসারে শিবের প্রথম স্ত্রী দক্ষিণানী অর্থাৎ দেবী সতীর পিতা রাজা দক্ষিণ প্রজাপতি দেবতাদের খুশি করার জন্য এবং তাদের আশীর্বাদ পেতে একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে তিনি ইচ্ছাকৃতভাবে শিবকে আমন্ত্রণ জানাননি, কিন্তু সতী তখনও তার পিতাকে সম্মান জানাতে যজ্ঞে উপস্থিত ছিলেন। তার পিতা তার স্বামী শিবের প্রচুর অসম্মান করেন, যা দেখে সতী প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি যজ্ঞের ঐশ্বরিক আগুনে নিজেকে সমর্পণ করে দেন। মহাদেব তার ঐশ্বরিক স্ত্রীর মৃত্যুতে ব্যথিত হয়ে দেবতা বীরভদ্র এবং ভদ্রকালীকে পাঠান এবং যজ্ঞে উপস্থিত সভাসদগণদের সাথে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়। এই যুদ্ধে দক্ষিণ রাজার শিরচ্ছেদ হয়। পরবর্তীতে ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের অনুরোধে ভগবান শিব ছাগলের মাথা বসিয়ে রাজাকে জীবিত করে আশীর্বাদ করেছিলেন। কাঙ্খালে অবস্থিত আর একটি ঐতিহাসিক ঐতিহ্য সতীকুণ্ড। কথিত আছে যে দেবী সতী এই কুণ্ডে আত্মহনন করেছিলেন। এটি প্রাচীন শীতলা দেবীর মন্দির, আর এইখানে জন্মগ্রহণ করেছিলেন দেবী সতী। ব্রেড চপ নিলাম এখানে সামনে দোকান থেকে। ব্রেড চপের অনেক কিছু দিয়েছে ওপরে, খেয়ে দেখি। সন্ধ্যেবেলায় টিফিন হিসাবে এটা বেস্ট নেই সব। বেশ ভালো কথা। নিরামিষ তো সব এখানে, নিরামিষের মধ্যে এগুলো ভালো করেছে। তো শেষ পাতে অর্ডার করলাম, মানে শেষ পাতে বলতে শেষে অর্ডার করলাম সিঙ্গারার আমাদের চাট, সামোসা চাট বলছে ওরা। তো সিঙ্গারার চাটটা দেখি কেমন লাগছে খেতে। বেশ ভালো খেতে লাগছে। সিঙ্গারার সাথে ঘুগনি একটা টেস্ট আছে, সাথে দই, ওই একটা কি একটা চাটনি দিল, দুই রকম, সবুজ চাটনি, লাল চাটনি। ভালো খেতে। সেখান থেকে ফিরে হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে চলে এলাম হরিদ্বার স্টেশনে। আর আমরা যে হোটেলে ছিলাম সেখানে ব্যাগপত্র রেখেছিলাম 100 টাকার বিনিময়ে। আমরা এখন এসে পৌঁছেছি হরিদ্বার স্টেশনে। সকালবেলা আমরা সারাদিন ঘুরেছিলাম ঋষিকেশ থেকে আমরা ঘুরেছি হরিদ্বারের যে বাকি অংশ ছিল, মানে আমাদের সাইট সিন সব করে নিয়েছি। তারপর আমরা হোটেলে গিয়ে হোটেল থেকে 20 টাকা করে দিয়ে এখানে আমরা স্টেশন চলে এসেছি। তো আমরা এখান থেকে আবার রাত 11টায় ট্রেন ধরবো, সোজা বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে। দিল্লি থেকে আবার আমরা কলকাতা চলে যাব। তো আমাদের জার্নি বা আমাদের হরিদ্বার ঋষিকেশ সমস্ত ভিডিও এখানে শেষ করছি। তো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও কি হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো, আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপডেট দেবো এবার, কারণ আমার ভিডিওগুলো একটু দেরিতে আসছিল। এবার তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা পারলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমরা ট্রেন ধরে পুরনো দিল্লিতে পৌঁছাই। সেখান থেকে দুপুর 12টা বেজে 35 মিনিটে 1227 হাওড়া দুরন্ত এক্সপ্রেস করে পৌঁছে গেলাম বাড়ি। এই ট্রেন জার্নির ভিডিও আগেই চ্যানেলে পোস্ট করেছি, চাইলে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।